দর্শক লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে স্বাগত জানাচ্ছি সবাইকে। দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রিদওয়ান শোয়েব। দর্শক নিশ্চয়ই জানেন যে গতকাল এশিয়া কাপের ফাইনাল ছিল এবং যথারীতি ভারত চ্যাম্পিয়ন হয়েছে। নবমবারের মতো তারা শিরোপা জিতেছে। খুব আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে ম্যাচটা হচ্ছিল এবং পেন্ডুলামের মতো দুলছিল। কখনো মনে হচ্ছিল যে পাকিস্তান জিততেও পারে, কখনো মনে হচ্ছিল একটা মোটামুটিভাবে বলা যায় যে ফাইনালটা একেবারে ফাইনালের মতোই হচ্ছে, যদিও লো স্কোরিং হয়েছে। আমরা সেই ম্যাচ নিয়ে আলোচনা করব সেই ম্যাচ পরবর্তী ভারত পাকিস্তান যে যুদ্ধের রেসটা কিন্তু আমরা খেলার মাঠে পুরোটা টুর্নামেন্ট জুড়ে আমরা লক্ষ্য করেছি। সেই বিষয়গুলো নিয়ে, সেটা কতটুকু স্পোর্টসম্যান স্পিরিটের সাথে যায়, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনায় আমাদের সাথে আছেন জাতীয় দল সাবেক ক্রিকেটার আসিফ আহমেদ রাতুল। রাতুল, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আয়োজনে। থ্যাংক ইউ ভাই। রাতুল, যেটা বলছিলাম, একদম শেষ থেকে যদি শুরু করি, আমরা অবশ্যই ম্যাচ নিয়েও কথা বলবো। আমরা কালকে লক্ষ্য করলাম যে ট্রফি লেস উদযাপন, মানে ট্রফি ছিল না যখন ভারত দল উদযাপন করছিল, এবং সেই উদযাপন নিয়েও অনেক নাটকীয়তা হয়েছে। প্রায় 90 মিনিটের মতো স্থায়ী ছিল আসলে সেই, যদি বলি যে ওই অনুষ্ঠানটি। জি 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 আপনার কাছে কি মনে হয় যে মানে মানে এটা কতটুকু যুক্তিযুক্ত ছিল ভারতের পার্সপেক্টিভ থেকে, কিংবা আপনি যদি বলেন যে ক্রিকেটের স্পিরিট থেকে? এটা টুর্নামেন্টের প্রথম থেকে তোরা হ্যান্ডশেক করতেছিল না পাকিস্তানের সাথে, কারণ কয়েকদিন আগে এবং এসিসি সভাপতি তিনি পাকিস্তানের বিধায় তার কাছ থেকেও তিনি নিতে অস্বীকৃতি। আমার কথা হচ্ছিল এটা যে যদি এত প্রবলেম থাকে তাহলে টুর্নামেন্টে পার্টিসিপেট না করাই বেটার ছিল। এবং ভারত থেকেও তো ওদের যে আপনার নিউজ রিপোর্টাররা আছে বা বাকি যারা আছে সবাই বলতেছিল এই টুর্নামেন্ট না খেলাই বেটার ছিল। তো আমি যদি একটা জায়গায় যদি যাই, ওই জায়গার নিয়মকানুন তো মেনে আমার করতে হবে। আমি যদি ওই নিয়মকানুন যদি মেনে না করি, স্পিরিট অফ দ্য ক্রিকেট যদি না থাকে, তাহলে ওই টুর্নামেন্টটা আমাদের না খেলাই বেটার আমার কাছে মনে হয়। তো কালকে যেটা হয়েছে, এটা যদি আপনি 5 বছর পর ওরাই যখন টিভিতে দেখবে, তাহলে ওরা মিস করবে। হয়তো ওরা অনেক হাসি খুশি করছে, মজা করছে, বাট এটা ক্রিকেটের জন্য ভালো হয়নি ভাইয়া। এক্স্যাক্টলি। সালমান আগা একটা কথা বলছিলেন যে আমরা যখন নাকি ম্যাচ, এই টুর্নামেন্ট পূর্ব যখন নাকি সংবাদ সম্মেলন হলো, তখনও সূর্যকুমার যাদব তার সাথে হাত মিলিয়েছেন, এবং রেফারিদের যে বৈঠক ছিল সব অধিনায়কদের, তখনও মিলেছেন। কিন্তু যখন ক্যামেরার সামনে যে বিষয়গুলো, তখন খুব সম্ভবত কোনো দিক নির্দেশনা ছিল ভারতীয় ক্রিকেটার। আপনার কাছে মনে হয় কিনা যে তারা নিজে থেকে করেছেন? যদিও সেটা আবার প্রত্যাখ্যান করেছেন এই বক্তব্যটা সূর্যকুমার যাদব। তারা বলেছেন যে না, কোনো ধরনের দিক নির্দেশনা ছিল না, তারা নিজে থেকেই এই ধরনের কার্যক্রমগুলো করেছেন। ভাইয়া, ভারতীয় নিউজ মিডিয়ার থেকে শুরু করে আমি একটু ফলো করি, তো ওদের দেশের থেকে খুব চাপ ছিল, আমি যতটুকু যা বুঝতে পারলাম। তো এখানে ও ক্যামেরার সামনে করে নাই, বা যে কথাটা ও অস্বীকার করেছে পরে, বাট আলটিমেটলি উপর থেকে অবশ্যই প্রেশার ছিল। এই কারণেই ক্যামেরার সামনে হয়তো বা করে নাই, এই কারণে অফ ক্যামেরায় হ্যান্ডশেক করেছে, বাট ক্যামেরার সামনে করে নেই বিকজ অফ দেয়ার পলিটিক ইস্যু। ভাই আমার কাছে মনে হয় যে দেশের একটা প্রেশার ছিল, এই কয়েকদিন আগে হয়েছে। বাট ওই একই কথা বলবো, যদি এত প্রেশার থাকে, এত কিছু থাকে, টুর্নামেন্টটাকে আমার কাছে মনে হয় টুর্নামেন্ট না খেলাটাই ওদের জন্য বেটার ছিল। এবং একই সাথে যেটা স্পিরিটের কথা আমরা বলি, স্পোর্টসম্যান স্পিরিটের কথা বলি, এই জায়গাটাতে একটা বড় রকমের ঘাটতি থেকে গেল কিনা, এবং যারা আসলে যারা বলছিলেন যে যারা বাচ্চারা রয়েছেন কিংবা যারা ক্রিকেটটাকে আইডল মনে করেন ক্রিকেটারদের, তাদের কাছে একটা বাজে বার্তা কিংবা গেল কিনা আপনার কাছে কি মনে হয়? দেখুন, স্পোর্টস এমন একটা জায়গা, সব জায়গায় আপনি বিভেদ থাকতে পারে, কিন্তু স্পোর্টসে কিন্তু আপনার একসাথে করে, সেটা ক্রিকেট হোক, সেটা ফুটবল হোক, এভরি গেম আমাদের সবাইকে একসাথে করে। তো এই জায়গায় যখন আমি টিভিতে যদি আমি এই মেসেজটা দেই যে স্পিরিটের দিক দিয়ে, তাহলে নতুন নতুন যারা প্লেয়াররা আসতেছে বা যারা নতুন ব্যাট ধরতেছে, বল ধরতেছে, তো তাদের জন্য এটা একটা, আমি মনে করি এটা গুড এক্সাম্পল না ভাইয়া আমার। তারপরে ওয়ার্ল্ডের ডমিনেট একটা টিমের থেকে, তো ওরা যদি এই জিনিসটা, আমি আগে একই কথা বলবো যে না আসাটাই বেটার ছিল। এবং বিরাট কোহলিও আপনার মতোই বলেছেন যে মানে একেবারেই স্পোর্টসম্যান স্পিরিটের এগেইনস্টে গেছে। একটু ম্যাচ নিয়ে কথা বলতে চাই। অনেকটা অপ্রতিরোধ্যই ভাবেই ভারত শিরোপা জিতে নিল। ঠিক তার আগের ম্যাচটাতে শ্রীলঙ্কার সাথে আমরা দেখলাম যে সুপার ওভারে গেছিল ভারতের ম্যাচটা, তারপরও একেবারে অপরাজিত চ্যাম্পিয়ন হলো ভারত। এবং ভারত পাকিস্তানের যেই রাইভালরিটা, একেবারে আমরা যেটা ঐতিহ্যের একটা লড়াই ছিল, একটা উত্তেজনা থাকতো, প্রতিদ্বন্দ্বিতা থাকতো, আপনার কাছে মনে হয় কিনা যে সাম্প্রতিক সময় সেটাতে অনেকটাই ভাটা পড়েছে? ভাইয়া, ভারত এখন ওয়ার্ল্ডের আমি মনে করি টপ টিম, মানে এটা আমরা সবাই জানি। আর পাকিস্তানের আমার কাছে মনে হয় যে টুর্নামেন্টে গিয়েছে, ওদের টিম সিলেকশনের আমার কাছে মানে বাবরের থেকেও বেশি
ইম্পর্টেন্ট ছিল রিজওয়ানকে। কালকের ম্যাচে কিন্তু এটা আমরা মানে আমি একদম ক্লিয়ার পিকচার পেয়েছি যে আমাদের বাংলাদেশের যে সিস্টেম পাকিস্তানের সাথে যেরকম ব্যাটিংয়ের যে ডিফল্ট ছিল সেম ওদের কিন্তু ভালো অবস্থা ছিল। আপনার 12 ওভারে 111 রান ছিল, জি, এবং 2 উইকেট। আমরা লক্ষ্য করলাম যে প্রথম উইকেটটা পড়লো একেবারে 84 রানের মধ্যে এবং তখন 9 ওভার 4 বল ছিল। জি 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 জি। তো ওই জায়গা থেকে টপ 3 ব্যাটার আমি যদি বলি যে ফখর জামান বা সাহিবজাদা এবং সাইম আইয়ুব, এই 3 ব্যাটার বাদে বাকি কেউই কিন্তু 2 অঙ্ক ছুঁতে পারেনি বাকি যারা নেমেছেন, এবং শেষ 21 রানের মধ্যে 6 উইকেট হারিয়েছে। 6 উইকেট হারিয়েছে। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে ওরা যদি বল টু বলও খেলতো 165 টু 170 হতো, আর যদি 7 করে নিত কিন্তু 180 হতো। 180 তো নর্মাল হওয়ার কথা ছিল, বাট এটা পাকিস্তানের থেকে প্রেডিক্ট করা যায়। কোনো ওদের ব্যাটিং আনপ্রেডিক্টেবল পাকিস্তান, সেটা তারা আরো একবার প্রমাণ করেছে এরকম। বাট আমার কাছে মনে হয় যে ম্যাচটা আরেকটু ক্লেভারলি যদি চিন্তা করতো পাকিস্তান, তাহলে কালকের ম্যাচটা পাকিস্তানের জেতা উচিত ছিল। প্রথম ওভার থেকে আপনি যদি হিসাব করেন পাকিস্তানের বোলিংয়ের 16 নাম্বার ওভার পর্যন্ত পাকিস্তান কিন্তু ওয়ার টপ ভাইয়া। বোলিংয়ের সাইড থেকে এত কম স্কোর করেছে। একটা ডিসিশন পাকিস্তানকে আমার কাছে মনে হয় যে কালকে আমার কাছে মনে হয় পাকিস্তান ব্যাকফুটে হয়েছে এবং হেরেছে। সেটা হচ্ছিল এটা হ্যারিস শ্রফকে যে সেকেন্ড ওভারটা দিয়েছে, স্পিন বল কিন্তু স্পিনিং করতেছিল, সাইম আইয়ুব ওয়াজ বোলিং ফ্যান্টাস্টিক, আর 17 রান দিয়েছিল। জি জি জি। এবং আবরারও ঠিক তার আগের ওভারে কিন্তু একটা রান আউট মিস করেছে হ্যারিস, তারপরের ওভার হ্যারিস শ্রফকে আনছে। কিন্তু ওই আমার কাছে মনে হয় ওই দুটো ওভার যদি আবরার এবং সাইম করতো, একটা ওভার কম করলে উইকেট ডিমান্ড করে। আমার যে হ্যারিস শ্রফকে আমার 4 ওভার করাতে হবে এটা তো ম্যান্ডেটরি না। সাইম আইয়ুব যদি 4 ওভার করতো আর আবরার যদি 4 ওভার করতো, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় শিবম ডুবে আউট হয়ে যেত ভাইয়া। সাইম আইয়ুবের বলে ওই কমফোর্টেবল ছিল না এক্স্যাক্টলি। এবং পাকিস্তান আমরা দেখেছি বাংলাদেশের বিপক্ষেও সেই স্পিনেই তারা বাংলাদেশকে ধরাশায়ী করতে পেরেছিল। ঠিক উল্টো চিত্র আমরা ভারতের ব্যাটিংয়ে দেখলাম। পাকিস্তানের প্রথম 3 ব্যাটার তারা ভালো খেলেছেন। ভারত মোটামুটিভাবে যাদের উপর ডিপেন্ডেন্ট ছিল, কারণ অন্যান্য ব্যাটারদের খুব বেশি আসলে পরীক্ষার মধ্যেই পড়তে হয়নি, এই আমি যদি বলি অভিষেক শর্মা কিংবা সূর্যকুমার যাদব এবং শুভমান গিল, এই 3 ব্যাটার 20 রানের মধ্যে এই 3 ব্যাটারকে ফেরাতে সক্ষম হয়েছিল। সেখান থেকে আলটিমেটলি ম্যাচটা বের করে নিতে পারেনি। একজন দর্শক আছে, আমরা অবশ্যই আলোচনা করব। দর্শক, নাম পরিচয় জানেন, আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাফিজ বলছিলাম, বরিশাল ডিভিশন 15 জেলা থেকে। জি বলুন দর্শক। আমার প্রশ্নটা ছিল, আচ্ছা আপনার বাংলাদেশের যে ক্রিকেটের অবস্থা, আসলে আমাদের এই অবস্থা থেকে আমরা আর কত হতাশাগ্রস্ত হলে আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসব? আর এই বাংলাদেশের যে এখন যে কন্ডিশন, আমাদের যে এখন জাকের আলী যে ক্যাপ্টেন, যে তাকে আমার নাম থেকে গাজী কেলুর দরবার শরীফ, দেখতে তাকে সেই মনে হয় কি বাংলাদেশের ক্যাপ্টেন হওয়ার যোগ্য? দর্শক, আপনার দুটো প্রশ্নই বুঝতে পেরেছি। অবশ্যই বাংলাদেশ দল নিয়েও আমাদের আলোচনা থাকবে। যেটা বলছিলাম, এই প্রশ্ন দুটি অবশ্যই করব আপনাকে, দর্শকের প্রশ্ন। যেটা বলছিলাম যে ভারতকে 20 রানের মধ্যে ভারতের টপ অর্ডারের 3 ব্যাটার বিদায় নেওয়ার পরও আপনার কাছে কি মনে হয়নি শুধুমাত্র হারিস রৌফের সেই ওভারটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল, নাকি আপনি যদি বলি যে ক্যাচ মিস আমরা দেখলাম সঞ্জু স্যামসন, কিংবা রান আউট মিসও কিন্তু সেই তিলক ভার্মার রান আউট মিসও হয়েছে, সেখানেও পাকিস্তান দল হেরে গেল কিনা? এখানে একটু ভার্বালি একটু কথা বলতে হয় তাহলে, যে ওদের আইপিএলটা এত পরিমাণ ডেভেলপ করেছে এরকম সিচুয়েশনে, যেমন দেখেন আপনি ওদের 3টা টপ অর্ডার যে মেইন যে আপনার যে রান করতেছে অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্য কুমার যাদব, ওদের কিন্তু মিডল অর্ডার কিন্তু এত চ্যালেঞ্জ হয়নি এশিয়া কাপে। তো ওরা কিভাবে স্পেশালি যদি টপ অর্ডারের এই 2 ব্যাটার ওপেনারের কথা যদি, সূর্য কুমার যাদব হয়তো খুব বেশি এক্সপ্লোর করতে পারেনি, কিন্তু ওদের মেন্টাল টাফনেসটা দেখেন যে ওরা কিভাবে রেডি হচ্ছে, যে একটা ম্যাচ সুযোগ পেয়েছে তাও এশিয়া কাপের ফাইনালের মতো জায়গায়, তো ওই জায়গায় যে আপনি তিলক ভার্মা এই পারফরমেন্সটা করেছে। এবং আমার কাছে মনে হচ্ছিল যদি কোনোভাবে তানজিম সাকিবকে যদি খেলানো যেত পাকিস্তানের হয়ে, তানজিম সাকিব আমরা দেখলাম যে সে তার আগের ম্যাচটা তো ভারতের বিপক্ষে তিনি তিলক ভার্মার উইকেট নিয়েছিলেন, এবং সেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে শুরু তিলক ভার্মার উইকেট নেওয়া, এবং তিনি কন্টিনিউয়াসলি নিয়ে গেছেন। আমার কাছে মনে হয় যে আমাদের এই বিষয়টা যে এশিয়া কাপের যে, আমি আবারও বলতেছি যে ইন্ডিয়া টিমের যে পরিমাণ ম্যাচ কোয়ালিটি এবং ওরা যেভাবে রেডি হচ্ছে, আমরা এক্সপেক্ট করি যে আমাদের টিমও এরকম করুক, বাট আমরা
এরকম সিচুয়েশন, এরকম কোয়ালিটি বোলিং এর এগেনস্টে এরকম প্রেসার ম্যাচ আমরা কয়টা খেলি? ইন্টারন্যাশনাল ক্রিকেট ছাড়া আমাদের ডোমেস্টিকেও হয় না, ইভেন কি আমাদের বিপিএলও হয় না। আপনি যদি বিপিএল হিসাব করে দেখেন, ঢাকা প্রিমিয়ার লিগের থেকে কিন্তু স্ট্যান্ডার্ড, সত্য কথা, দুঃখ লাগতেছে বলতে, বাট অরিজিনালি কিন্তু আপনার ঢাকা প্রিমিয়ার লিগের মতো কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু এখন বিপিএলে কিন্তু ফরেন প্লেয়ার যদি দেখেন, অনেক ডোমেস্টিক প্লেয়ারের থেকেও কিন্তু আপগ্রেড না ভাইয়া। যে 2012 সালে যখন আমি ফার্স্ট বিএলএ কল পাই, তখনের যে ফরেনার ছিল আর এখনের যে ফরেনার আছে, আপনার রাত আর দিন পার্থক্য পাবেন। এবং সেটাও অনেকটা মানে ডিফাইন করে কিনা দেশীয় লোকাল ক্রিকেটাররাও সেই পথেই, মানে সেই সময় লোকাল ক্রিকেটারদের যে মান ছিল সেই মানও আসলে বিপিএল ধরে রাখতে পারে, মানে বিদেশি ক্রিকেটারদের মতোই এক যুগপৎ ভাবে হয়েছে কিনা। একদম একমত। দর্শকের দুটো প্রশ্ন ছিল, অবশ্যই সেই প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব। ছোট্ট একটা বিরতির সময় হলো ক্লেমন বিয়ন্ড গ্যালারিতে। দর্শক কোথাও যাবেন না, কিছুক্ষণের মধ্যে হচ্ছে। ট্রফিবিহীন ভারতের শিরোপা উৎসব এশিয়া কাপ নিয়ে। তবে এই মুহূর্তে আমরা আলোচনা করব বাংলাদেশের ক্রিকেট নিয়ে। দর্শক প্রশ্ন করেছেন যে এই যে হতাশার জনক একটা অবস্থা, আমরা জিততে জিততে হেরে যাচ্ছি, এই হতাশাজনক অবস্থার পরিত্রাণের উপায় কি, এই একটা প্রশ্ন ছিল। আরেকটা প্রশ্ন ছিল জাকের আলী অধিনায়ক হওয়ার যোগ্যতা তিনি কতটুকু রাখেন। আচ্ছা, থ্যাংক ইউ। প্রথম প্রশ্নটা হচ্ছে স্ট্রাকচারের উপরেই আসে ভাইয়া। আমাদের যতদিন পর্যন্ত, আমি সবসময় আমার চ্যানেলও বলে আসতেছি যে যতদিন পর্যন্ত না আমাদের জেলায় লিগ শুরু না হবে, রুট লেভেলে ক্রিকেট ইমপ্রুভ না হবে, আপনি অ্যাজ আ টিম হিসাবে পাইপলাইন স্ট্রং না হবে, ততদিন পর্যন্ত আপনি আমাদের বাংলাদেশ টিমকে টপ 5-এর মধ্যে আপনি আনতে পারবেন না। এটা একটু লং প্রসেস, একটু সময় দিতে হবে, কিন্তু আমাদের যে ক্রিকেট স্ট্রাকচারটা আছে সেটাকে সুন্দর করে ঢেলে সাজাতে হবে। এছাড়া এটার কোনো বিকল্প নেই। আপনার কাছে মনে হয় কিনা যে একটা দীর্ঘ সময় ধরে গুটি কয়েক বোর্ড কর্তার হাতেই নিয়ন্ত্রণটা ছিল, পরবর্তীতে আমরা ফারুক ভাইকে দেখলাম, তাকেও পদচ্যুত করা হলো, এবং এই মুহূর্তে বুলুল ভাই আছেন, এবং সামনে ইলেকশন আছে 6 অক্টোবর। এই ইলেকশনের মাধ্যমে নতুন করে আসলে স্ট্রাকচারটার পরিবর্তনের আভাস আপনি পাচ্ছেন কিনা? অবশ্যই, কিন্তু আমি যেই আসবে, বুলুল ভাই আসুক বা তাহিম ভাই আসুক বা যেই আসুক, XYZ যেই আসুক, আমি চাবো অ্যাজ আ এক্স প্লেয়ার হিসাবে ক্রিকেটের ইমপ্রুভমেন্ট আসুক, এবং তাদের কাছে আমি হার্ডলি রিকোয়েস্ট করবো আপনার চ্যানেলের মাধ্যমে যে বাংলাদেশের যে এই 1300 কোটি টাকা দিয়ে কী লাভ ভাইয়া বলেন? যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে জরিপে আসলো 1300 কোটি টাকা, এটা দিয়ে কী লাভ যদি আমাদের যে ইয়াং যারা ব্যাট ধরতেছে, তাদের কিন্তু, যারা নতুন ব্যাট ধরে, তাদের কিন্তু একটা ইচ্ছা থাকে যে আমি তামিম ইকবালের মতো হব, আমি মুশফিকুর রহিমের মতো হব। যে বলটা ধরে সে কিন্তু চিন্তা করে আমি তাসকিনের মতো হব, আমি মুস্তাফিজের মতো হব। তাদেরকে কি আমরা ইনাফ খেলার সুযোগ করে দিতেছি বলেন ভাইয়া? এই টাকা দিয়ে তো আমার লাভ নাই যদি আমার বাংলাদেশের 90% জেলায় লিগ হয় না, স্টেডিয়ামে অবস্থা খারাপ। আমার কাছে কিছুদিন আগে একটা ন্যাশনাল টিমের আন্ডার-19 প্লেয়ার এসে বলতেছে রাঙামাটির মাটি, স্টেডিয়ামের মাটি উঠে সেটা বিক্রি করে ফেলছে। এই হচ্ছিল আমাদের, বাট আমাদের তো আমাদের রুট লেভেলে, হ্যাঁ, এটা তো আমাকে জানাতে হবে। এই জিনিসটা তো আমরা অনেকে জানি না যে আসলে কি হচ্ছে। অবশ্যই যারা নতুন নির্বাচিত কমিটি যারা আসবেন তাদের তো এই দায়িত্বটা অবশ্যই থাকবে যে অন্তত এই লিগগুলা চালু করা বিভাগীয় কিংবা জেলা ক্রীড়া সংস্থায়। আরেকটা প্রশ্ন ছিল যে জাকের আলী অনেক, যদিও লিটন দাসের ইনজুরির কারণেই তাকে অফিসিয়ালি দেওয়া হয়েছে অধিনায়কত্ব, তার পারফরমেন্স যদিও খুব একটা ভালো আমরা দেখছি না। আপনার কাছে কি মনে হয় যে তিনি কতটুকু যোগ্য, এবং দলের মানে সাম্প্রতিক অবস্থাটা কি? আফগানিস্তানের সাথে কিন্তু খুব শিগগিরই সিরিজ শুরু হতে যাচ্ছে 2 অক্টোবর থেকে। জাকের আলীকে আমি পার্সোনালি ভাবে অনেকদিন ধরে দেখতেছি, তো ওকে আমি কখনো ক্যাপ্টেন্সি করতে দেখিনি, টু বি অনেস্ট। বাট ওর মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে অবশ্যই, এবং যারা ন্যাশনাল টিমে কোচরা আছে তারা অবশ্যই চিন্তা ভাবনা করে দিয়েছে। বাট আমার কাছে মনে হয় যে আমাদের ইনাফ মিস্টেকস ছিল, যেটা পাকিস্তানের সাথে যে ম্যাচটা ছিল আমরা অন টপ ছিলাম। ওই জায়গায় আপনার যদি আপনি স্পিনার যদি শেষ না করতে পারেন, তাহলে আপনি কোন ম্যাচে করবেন? কারণ আমরা পাকিস্তান কিন্তু সারা ম্যাচে কিন্তু ব্যাটিংয়ে ব্যাকফুটেড ছিল, তারপরও মেহেদিকে কিন্তু 17 নম্বর ওভার বোলিং করাতে হয়েছে, রাইট? তো আমার যদি এই এত নর্মাল, এত ইজি ম্যাচে, আমি যেটা বলতেছি প্রেশার ছাড়া ম্যাচে যদি এই মিস্টেকসগুলি, এটা ছোট্ট মিস্টেকস কিন্তু ভাইয়া, কিন্তু এটা বড় মিস্টেক। এবং দুটো বড় মিস্টেকস আমার কাছে লেগেছে যে 40-45 রান এক্সট্রা হয়েছে ক্যাচ মিসের জন্য। ক্যাচ মিস তো অবশ্যই আছে, শাহিন শাহ আফ্রিদি এবং আপনি একটা নতুন টিমের কাছে আপনি কি চাবেন যে অ্যাজ আ টিম হিসাবে খেলবে? আমরা স্যাক্রিফাইস দিয়েছি কেন সিনিয়র প্লেয়ারদের, যে ওনাদের নতুন প্লেয়ার আসবে, এক্সপ্লোরার হবে, হায়নাদের মতো, হায়না যেভাবে হান্ট করে অ্যাজ আ টিম হিসাবে আমরা সেভাবে হান্ট করব।
এবং ফিল্ডিং আপনি ব্যাটিং বোলিং ভাইয়া খারাপ হতে পারে, কিন্তু আপনি অ্যাজ আ টিম হিসাবে আপনি যদি ফিল্ডিং সবসময় আপনি ভালো করতে পারেন। ফিল্ডিং জিনিসটা এরকম ক্রিকেটের মধ্যে আপনি ব্যাটিং একটা ভালো বল হতে পারে। ফিল্ডিং এ এত বাজে পারফরমেন্সের এক ম্যাচে এতগুলা ক্যাচ মিসের পেছনে কারণটা কি কাজ করে? কারণটা ভাই আমার সবাই ইয়াং ক্রিকেটার আমরা জানি যে যারা ইয়াং ক্রিকেটার থাকেন তাদের ফিল্ডিং এ তারা খুব ভালো করে থাকেন, ক্যাচিং এ ভালো তো করে থাকেন। এটা ভাইয়া যে ক্যাচ মিস করে আমার কাছে মনে হয় সে ভালো বলতে পারবে, কারণ যে কোচ থাকে সে তো ফিল্ডিং ঠিকই করাবে, এবং যে যার দায়িত্বে থাকে সে তার জায়গায় প্রপার ইউজ করবে। দায়িত্বশীলতার ঘাটতি আপনি লক্ষ্য করেন কিনা? ভাই আমার কাছে মনে হয় যে টিম সিলেকশন নিয়ে অনেক আমার কাছে মনে হয়েছে যে প্রবলেম ছিল। যেমন আপনি যদি সোয়ানকে যদি আপনি এত ইম্পর্টেন্ট ম্যাচ খেলানি, তাহলে আপনি কেন ইন্ডিয়ার সাথে আপনি খেলাবেন না? বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সাথে ইটস কোয়াইট লাইক প্র্যাকটিস ম্যাচের মতো টিম সাজাইছে। এটা কিন্তু আপনি তারা ধরে নিয়েই খেলেছে যে একটা নেগেটিভ। আপনি যদি ওই ম্যাচে যদি আপনি এইভাবে সিলেকশন চিন্তা করেন, তাহলে আপনি সোয়ানকে কেন খেলাবেন না? আপনি একটা প্লেয়ারকে আপনি প্রথম ম্যাচ যখন আপনি আফগানিস্তানের সাথে যখন ফাইনাল একবার মানে বাঁচা হারার মানে বাঁচবো না মরবো, তখন আপনি সোয়ানকে খেলাইতেছেন। আবার এমন একটা প্রেশার সিচুয়েশনে ছেলেটারে খেলাইতেছেন, আপনি ওরা ইন্ডিয়ার সাথে খেলান। তাহলে আমার কথাটা আমি ওকে ডিফেন্ড করতেছি না, বাট আমার কথাটা হচ্ছে টিম সিলেকশন নিয়ে। যে যেমন আমি দেখলাম যে রিশাদ হোসেন ভাই, আপনি একটা জিনিস চিন্তা করেন, কুলদীপ যাদব গতকালকে ম্যাচে 3 ওভারে 30 দিছিল, রাইট? ও প্রেসার, ও কিন্তু ভালো বোলিং করে নাই। 4 নাম্বার ওভারে সে কিন্তু 3টা উইকেট পাইছে, খেলা ঘুরাইছে। আমরা প্রত্যেক ম্যাচে রিশাদকে 3 ওভার বল করাই, এক ওভার বল করাই না। এটার কোনো অ্যান্সার আছে? কেউ দিচ্ছে না। রিস্পিনার মানে কি? যে ও হবে হচ্ছিল টিমের উইকেট টেকার। আপনি পৃথিবীর যতগুলি রিস্পিনার দেখবেন, প্রত্যেকটা রিস্পিনার হচ্ছিল উইকেট টেকার, ম্যাচ উইনার। রিশাদ হোসেন 4 ওভার বল করছে পাকিস্তানের সাথে, হ্যাঁ ও হয়তোবা ও রান কম দিয়েছে, বাট হি ইজ আওয়ার উইকেট টেকার। এটা আমাদের যত তাড়াতাড়ি আমরা বুঝবো তত তাড়াতাড়ি আমরা। আর আমার কাছে মনে হয় যেটা বললেন আপনি জাকির আলীর কথাটা, আমার কাছে মনে হয় এই ক্যাপ্টেন্সির বিষয়টা নিয়ে এটা একটা নতুন টিম, আমাদের খুব ওয়াইজলি চিন্তা করতে হবে। নিশ্চয়ই সেই চিন্তাটা থাকবে আফগানিস্তানের পক্ষে সিরিজে, এবং যে ভুল ত্রুটিগুলো হচ্ছে আমরা নিশ্চয়ই চাইবো বারবার যদি টেলিভিশন হয়তো অনেকে বন্ধ করে দেন কিংবা অনেকে খেলা দেখতে চান না, শেষ পর্যন্ত ঠিকই লুকিয়ে লুকিয়ে হলো খেলা দেখেন। আফগানিস্তানের বিপক্ষে সেই ভুল ত্রুটিগুলো কাটিয়ে বাংলাদেশ, সেই প্রত্যাশা রেখে শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।